মেঘ ভাইয়া পাপা। সাদিদের মুখের হাসি থেমে গিয়ে থমথমে ভাব চলে আসে। কিছু না বলে ড্রাইভ করতে থাকে সে। তিয়ানা বাবার থমথমে ভাব দেখে ঘাবড়ে যায়। ভয় হচ্ছে তার, কি এরপর কি হবে। চিন্তা হয় তিয়ানার পাপ্পাকে বলে সে ভুল করলো না তো। কিন্তু সে তো সব সিক্রেট, সব গুরুত্বপূর্ণ কথা পাপার সাথে শেয়ার করে। তাছাড়া এটা তো তার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিক্রেট। দাঁত দিয়ে নখ খুঁটে তিয়ানা, এটা তার বদ অভ্যাস বলা চলে। কোনো বিষয়ে চিন্তা হলে নখ খাওয়া তার অভ্যাস, এবং এই অভ্যাসের জন্য তাকে তুলিকা ও মেঘালয়ের কাছে অনেক মার খেতে হয়েছে ছোটবেলায়। যেখানে তার ভাইয়া পাপা তাকে কিছু বলতো না, সেখানে মেঘালয় সবসময় এক অদৃশ্য অধিকার খাটে তার উপর। ভয়ে পেটে গ্রুম গ্রুম করছে তিয়ানার। ভয়ে ভয়ে ডাকলো, পাপা। সাদিদ কোনো উত্তর না দিয়ে ড্রাইভ করতে ব্যস্ত। নিরাশ হয় তিয়ানা, অসহ কণ্ঠে বলল, আই এম সরি পাপা। আমি রিয়েলাইজ করেছি এটা খুব খারাপ হয়েছে, কিন্তু কিন্তু আমি বুঝতে পারিনি কি করে আমার মনে মেঘ ভাইকে নিয়ে এমন ফিলিংস আসছে। আমি তো তাকে এক প্রকার সহ্যই করতে পারতাম না পাপ্পা। সেখানে ভালোবেসে ফেলাটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড আর লজ্জাকর ব্যাপার। আমি নিজে খুব হীনমন্যতায় ভুগছি পাপা। এখন যদি তুমিও। থেমে যায় তিয়ানা। গলা আটকে আসে তার। কান্নারা গলা ভেদ করে বের হয়ে আসতে চাচ্ছে। কান্না আটকানোর জন্য ঢোক গেলে তিয়ানা। গলা জ্বলে ওঠে তার। চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। নিজেকে অসহায় লাগছে তার। এমন আজব ফিলিংস কেন হলো তার, তাও মেঘালয়ের জন্য। আরও তো কত ছেলে ছিল হ্যান্ডসাম, ব্রিলিয়ান্ট, কই তাদের জন্য তো কোনো ফিলিংস আসেনি তার মনে। মেঘালয়ের বেলায় কেন হলো এটা? খুব কি ক্ষতি হতো যদি এটা না হতো? আজ তার পাপা যখন মেনে নিতে পারেনি, মেঘালয় কখনো জানলেও মেনে নেবে না, উল্টো তাকে মেরে দেবে। এক সপ্তাহ যাবৎ পরিবারের কারোর সাথে কথা বলা বাদ দিয়েছে তিয়ানা, বিশেষ করে মেঘালয়ের সাথে। কথা পর্যন্ত বলে না সে, এবং তার মুখোমুখিও হয় না। সেই ঘটনার পর সাদিদ তাকে আর কিছু বলেনি, বরং তার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, যা তিয়ানার জন্য খুব দুঃখজনক। পাপা তার বেস্ট ফ্রেন্ড, সেখানে যদি পাপাই তার সাথে কথা না বলে, তবে তার বাড়িতে থেকে কী লাভ? তাই বাড়িতেও খুব একটা থাকে না সে। দিনের বেশিরভাগ সময় ভার্সিটিতে কাটায় সে। ভার্সিটির পাশের লেকে পা ডুবিয়ে বসে আছে তিয়ানা। আজকাল মন ভালো থাকে না তার। সব ছেড়ে ছুড়ে অন্য কোথাও একটা চলে যেতে ইচ্ছে করছে। কষ্ট হয়, দুঃখ হয় তার। পাপাও বুঝলো না তাকে, তার অনুভূতিকে। সে কখনো মুখ ফুটে মেঘালয়কে তার অনুভূতির কথা জানাতে পারবে না, কারণ সে জানে মেঘালয় তাকে শুধু এবং শুধুমাত্র বোন ভাবে। বুকের ভিতর যন্ত্রণা হয় তিয়ানার। মনে হচ্ছে বুক পুড়ে যাচ্ছে। একটু পানি দরকার সেখানে। কেঁদে দেয় তিয়ানা। হঠাৎ পাশে কারো উপস্থিতি পেয়ে তাকায়। অবন্তীকে পাশে বসতে দেখে কপাল কুঁচকায় তিয়ানা, তবে কিছু না বলে লেকের পানি দেখতে থাকে। তিয়ানা রাগ না করায় অবাক হয় অবন্তী, একটু বেশি অবাক হয়। সেই ঘটনার পর তিয়ানা তাকে সহ করতে পারত না। আজ পাশে বসায় তিয়ানা তাকে কিছু বলল না। অবাক করা বিষয়। তিয়ানাকে ভালো করে লক্ষ্য করে অবন্তীর চোখ মুখ ফুলে গেছে কেমন। গোপনে দীর্ঘশ্বাস ফেলে অবন্তী। তিয়ানাকে উদ্দেশ্য করে বলল, তোর পাশে বসলাম, তার জন্য আমাকে বকবি না? না। গম্ভীর স্বরে উত্তর দেয় তিয়ানা। তোর মন খারাপ? তেমন কিছু না। মৃদু হাসে অবন্তী, হেসে বলল, আমার কাছ থেকে লুকাচ্ছিস? তোর মুখ দেখেই আমি তোর মনের কথা বুঝতে পারি। হালকা হাসে তিয়ানা। অবন্তীর দিকে ফিরে তার চোখে চোখ রেখে প্রশ্ন করে, একটা প্রশ্নের উত্তর দিবি? কি বল? আমার সাথে অমনটা করেছিলি কেন? আমার সাথে বেইমানি করেছিস কেন? তুই তো আমার বন্ধু ছিলি, কি করে পারলি সেটা করতে? চোখের কোণে জল আসে অবন্তীর। গলা ধরে আসে তার। নিজেকে সামলে বলল, আমি ভাবতে পারিনি তিনু এমন কিছু হবে। বিশ্বাস কর, আমি তোর সাথে বেমানি করিনি। তুই তো আমার আমার বেস্ট ফ্রেন্ড, আমার জান। তোর সাথে কি করে আমি বেমানি করব বল? আমি তার স্বপ্ন ভাবতে পারি না কখনো। 3 বছর পর আজ তিয়ানার খুব ইচ্ছে করলো অবন্যের থেকে আসল কারণ জানতে।
একটা সুযোগ তাকে দিতে। চোখের কোণের জল মুছে বলল অবন্তী। তুই তো জানিস শুভ ভাইয়া আমার মামাতো ভাই। সে যখন বলল তোকে ভালোবাসে, সেটা তোকে জানাতে চায়। প্রথমে আমি তার কথা গুরুত্ব দিইনি, কিন্তু শুভ ভাইয়া প্রায় আমাদের বাড়িতে আসতো, আমাকে অনেক রিকোয়েস্ট করতো। আমি ভাবতাম ভাইয়া হয়তো ফ্ল্যাটিং করছে, কিন্তু ভাইয়া সিরিয়াস ছিল। এমনকি তোর জন্য সুইসাইড অব্দি করতে যাচ্ছিল। ছোট ছিলাম, বুঝতে পারিনি সেটা একটা চাল ছিল। ভাইয়ার কথা মেনে নেই, তবে শর্ত ছিল তুই যদি ভাইয়ার প্রপোজ একসেপ্ট না করিস তাহলে আমার কিছু করার নেই। ভাইয়া একটা হোটেলে রুম বুকিং করে, রুমটাকে সাজিয়ে নাকি কেক কেটে তোকে সারপ্রাইজ দেবে। তাই তোকে ওই হোটেলে নিয়ে এসেছিলাম। তোকে রুমে দিয়ে আসার পর আমার ফোনে কল আসে, আমার ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমি কি করবো বুঝতে পারছিলাম না। ভাইয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি ছুটে হসপিটালে চলে যাই। আমি কখনো বুঝতে পারিনি শুভ ভাইয়া এত নিচে নামবে। সেদিন তোর কাছে ফেরার আমার কোনো উপায় ছিল না তিনু। সেদিন হসপিটালে আমি পৌঁছানোর আগে আমার ভাইয়া মারা গিয়েছিল। কথা শেষ করে কাঁদতে থাকে অবন্তী। সব শুনে নির্বাক হয়ে যায় তিয়ানা। সেদিনের কথা ভাবলে আজব হয়ে কেঁপে ওঠে তিয়ানা। অবন্তী তাকে রুমে শুভর সাথে একা রেখে যাওয়ার পর আর ফেরেনি। সে যখন শুভর করা প্রপোজ অ্যাকসেপ্ট না করে তাকে ফিরিয়ে দেয়, তখন সুযোগ পেয়ে শুভ তাকে মলেস্ট করার চেষ্টা করে। ঠিক সময় তিলাত চলে আসায় সে যাত্রায় তিয়ানা বেঁচে যায়। তিলাতের ফ্রেন্ড নাকি তিয়ানাকে হোটেলে যেতে দেখে তাকে জানিয়েছিল। সেদিন শুভকে মেরে প্রায় আধমরা করে ফেলেছিল তিলাত। সেদিনের পর ভয়ে একটা ট্রমার মধ্যে চলে যায় তিয়ানা। 17 বছর বয়সে অমন একটা বাজে ঘটনা তার কিশোরী মন খুব বাজেভাবে দাগ কাটে। তবে সে সময়ে তিলাত তাকে আগলে নেয়। এমনকি আজ অবধি ওই ঘটনার কথা কেউ জানতে পারেনি। তিলাত কাউকে জানতে দেয়নি, আর না তিয়ানাকে জানাতে দিয়েছে। অবন্তীকে কিছু না বলে উঠে চলে যায় তিয়ানা। তিয়ানার যাওয়ার দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে ভারী শ্বাস ফেলে অবন্তী। রাত 8টা প্রায়। সারাদিন বাইরে কাটিয়ে বাড়ি ফিরেছে তিয়ানা। বাইক পার্ক করে বাড়িতে ঢুকে দেখে বাড়ি বিয়ের বাড়ির মতো সাজানো। বেশ অবাক হয় তিয়ানা। ড্রয়িং রুমে গিয়ে বাড়ির সবাইকে একজোট হয়ে বসে থাকতে দেখে আরও একবার অবাক হয় তিয়ানা। বিস্মিত কণ্ঠে মাকে প্রশ্ন করল, আজ কি মাম্মাম? তোমার বিয়ে। হোয়াট? বিস্মিত হয় তিয়ানা। তার বিয়ে সে নিজেই জানে না। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ে বলল, এসব মজার কোনো মানেই হয় না পাপা। আমি আমার ঘরে যাচ্ছি। মাম্মা মামাকে কেউ না ডাকবে না, একা থাকতে চাচ্ছি। কথা শেষ করে নিজ ঘরে দিকে যায় তিয়ানা। তার যাওয়ার দিকে তাকিয়ে তিলাত বলল, আজ তোর বিয়ে, এটা সত্যি তিনু? থেমে যায় তিয়ানা। রাগের শরীর জ্বলে ওঠে তার। রাত বিরাতে এসব কী ধরনের ফজলামি হচ্ছে তার সাথে। পাশে থাকা ফুলদানির টব ফেলে দেয় রাগে, চেঁচিয়ে বলল, হচ্ছেটা কি এসব? আমি এসব নিতে পারছি না ভাইয়া। কিসের বিয়ে? কার সাথে বিয়ে? আমি সবে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমার পুরো লাইফ পড়ে আছে, আমার একটা ক্যারিয়ার আছে। গম্ভীর মুখে বলল সাদিত। বিয়ের পরও কেরিয়ার নিয়ে ভাবা যাবে। তিয়ানার মাথায় দ্বিগুণ রাগ উঠে যায়। দরজার অন্য পাশে থাকা ফুলদানি তুলেও ছুঁড়ে মারে ফ্লোরে। তবে বাসার সবাই তাতে নিশ্চুপ, যেন কিছুই হয়নি এমন ভাব বিরাজমান সবার মধ্যে। তাতে দ্বিগুণ রাগ বেড়ে যায় তিয়ানার। রেগে বলল, হচ্ছে কি এসব মাম্মিম? হচ্ছে কি এটা? মমিতাকে উদ্দেশ্য করে, বাবার কথায় রাজি হয়ে যাও তিয়ানা, তোমার ভালোর জন্যই বলছেন তিনি। রাগে কান্না চলে আসে তিয়ানার। সবাই তাকে একই কথা বলে যাচ্ছে। আশেপাশে তাকায় তিয়ানা। না, মেঘালয়ের দেখা নেই। এখন কি করবে সে? নিজের পাপার উপর রাগ হয় তিয়ানের। যেখানে সে নিজের মনের কথা পাপাকে জানালো, জেনেও কেন এমনটা করছে পাপা? অসহায় চোখে অভিকের দিকে চেয়ে বলল, পাপ্পা সবার মতো তুমিও বলবে মেনে নিতে? মাম্মিমকে যেখানে তার পড়াশোনা শেষের দিকে বিয়ে করেছো, সেখানে আমার সাথে কেন এসব হচ্ছে? অভিক শান্ত কণ্ঠে উত্তর দেয়, যা হচ্ছে সব মেনে নাও। আমরা তোমার খারাপ চাই না, তুমি খুশি হবে, সুখী হবে। অভিকের উত্তরে আশাহত হয় তিয়ানা। তুলিকার দিকে চেয়ে বলল, আম্মু এখন তুমিও বলবে যা হচ্ছে মেনে নিতে?
উত্তরের আশা না করে বলল তিয়ানা। ওকে ফাইন, আমিও বলছি আমি কোনো বিয়ে টিয়ে করবো না। এটা আমার লাইফ, আর আমার লাইফ আমি কিভাবে লিড করব সম্পূর্ণ আমার ব্যাপার। আমি অ্যাডাল্ট পারসন, দরকার হলে আমি বাড়ি ছাড়বো। তাই বলছি এই কাজী টাজি বিয়ে বিদায় করো। নিজের ঘরে চলে যায় তিয়ানা। সাদিক তার উদ্দেশ্য করে বলল, তাহলে আমিও তোমায় ত্যায্য সন্তান করব। আমি তাদের কথা দিয়েছি। সাইদ রহমান নিজের কথার খেলাপ করে না। থমকে যায় তিয়ানা। মাথা ঘুরে ওঠে তার। সামান্য এক বিয়ের জন্য পাপা তাকে ত্যায্য সন্তান করার কথা অবধি বলল। মুখ ফুটে টু শব্দ বের করলো না তিয়ানা। মূর্তির মতো দাঁড়িয়ে আছে। পিছন ফিরেও সাদিদকে দেখে না। সাদিদ ঠান্ডা স্বরে তুলিকাকে বলল, তিয়ানাকে রেডি করে নিয়ে আসো। নিজ ঘরে ফুলে সাজানো বিছানায় বসে আছে তিয়ানা। কিছুক্ষণ আগে তার বিয়ে হয়েছে। কে সে, কি নাম, কিছুই জানে না সে। কাজী তখন বললেও কানে নেয়নি সে। তার চোখ শুধু মেঘালয়কে খুঁজে বেরিয়েছে। পাশে বসা লোকটাকে দেখার বিন্দুমাত্র আগ্রহ বা ইচ্ছে তার জাগেনি। যেখানে সে নিজের পছন্দে সব কিছু করেছে তার লাইফের, সেখানে নিজের লাইফ পার্টনার সে নিজে বেছে নিতে পারছে না। কারো সাথে এক বিন্দু কথাও সে বলেনি, শুধু একটা শব্দ কবুল বলা ছাড়া। দরজা খোলার শব্দে কেঁপে ওঠে তিয়ানা, তবে নিজের অবস্থান পাল্টায় না। আর না চক্ষু তুলে মানুষটিকে দেখে। দেখে কি হবে? যাকে চেনে না জানে না, কি করে তাকে মেনে নেবে সে? মেঘালয়কে ভুলে কান্না পায় তিয়ানার। তোরা বাপ মেয়ে মিলে আমার বাপকে ফুসলি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা করলি কি করে? কষ্ট মরে যায় অবস্থা তিয়ানার। এরই মধ্যে হঠাৎ মেঘালয়ের কণ্ঠ শুনে বেকুব হয়ে যায় তিয়ানা। চোখ তুলে সামনের লোকটিকে দেখে মুখ হা হয়ে যায় তিয়ানার। মেঘালয় তার দিকে বাম ভুরু কুচকে বিরক্তি নিয়ে তাকিয়ে কয়েকবার চোখ পিটপিট করে তাকায় তিয়ানা। মেঘালয়ের বিরহে ভুল দেখছে না তো? ভালো করে চোখ ডলে তাকিয়ে দেখে ভুল না, স্বয়ং মেঘালয় তার সম্মুখে বিয়ের শেরওয়ানি পরে মাথায় পাগড়ি পরে দাঁড়ানো। বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় তিয়ানা। মেঘালয় মাথায় পাগড়ি খুলে বিছানায় ছুঁড়ে মেরে বলল, স্ট্যাচু হয়ে আছিস কেন? আমায় জীবনে দেখিসনি নাকি আমার নতুন রূপ বের হয়েছে? থতমত খেয়ে যায় তিয়ানা। আমতা আমতা করে বলল, তুমি সত্যিই মেঘ ভাইয়া? না, তোর বর। আমি কি স্বপ্ন দেখছি ভাইয়া? মেঘালয় তিয়ানার কপালে টোকা দিয়ে বলল। শুধু স্বপ্ন না দিবা, স্বপ্ন দেখছিস। হত বিম্বলিত হয়ে যায় তিয়ানা। কি হচ্ছে এসব? কথা শেষ করে বিছানায় আরাম করে বসে মেঘালয়। বিছানার উপর পা তুলে পায়ের কেস খুলতে থাকে সে। ততক্ষণে তিয়ানা বিস্মিত ভাব কাটিয়ে হতবম্ব কণ্ঠে চেঁচিয়ে বলল, ভাইয়া আপনি আমার ঘরে কেন? আমার জামাই কই? তিয়ানার চিৎকারে বিরক্ত হয় মেঘালয়। বিছানায় সোজা টান টান হয়ে শুয়ে পড়ল। তোর সামনে? আহাম্বক হয়ে যায় তিয়ানা, বলল, মানে? বলত, আমায় দেখে বর্বর লাগে না নাকি বরের রোল প্লে করতে হবে বাসর ঘরে রোম্যান্স করে? থতমত খেয়ে যায় তিয়ানা। হতবাক হয়ে বলল, ভাইয়া আপনি আমার জামাই? ডান হাতের তালু দিয়ে কপাল টাকায় মেঘালয়, বলল, এই জন্যই তোকে আমি বিয়ে করতে চাইনি। বউ যদি কথায় কথায় ভাইয়া ভাইয়া করে তাহলে বউ বউ ফিলিংস না পেয়ে বোন বোন ফিলিংস পেতে হবে। আমার বোন না, বউ চাই। আমার বাপ যে কেন বুঝলো না? মেঘালয়ের বকা আমলে নেয় না তিয়ানা। সে মুখে হাত দিয়ে হতবাক হয়ে মেঘালয়ের দিকে চেয়ে আছে। কি থেকে কি হয়ে গেল মাথায় ঢুকছে না তার। মেঘালয়ের সাথেই যখন তার বিয়ে, তাকে কেন জানানো হয়নি? মেঘালয় তার দিকে তিয়ানাকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে তিয়ানার মাথায় থাপ্পড় মেরে বলল। এই উজবুক। রাগ হয় তিয়ানার, রেগে বলল। ভাইয়া মেঘালয়ে আবার মারে তাকে। চক্ষুষ পাকিয়ে তাকায় তিয়ানা। তাকে পাত্তা না দিয়ে বলল মেঘালয়, যতবার ভাইয়া ডাকবি ততবার মায়ের খাবি। আমি নিজের বইয়ের মুখ থেকে ভাইয়া ডাক শুনতে পারবো না। এত ভদ্রলোক আমি নই। মেঘালয়ের মুখ থেকে বউ শব্দটা শুনে শিউরে ওঠে তিয়ানা। মেঘালয়ের দিকে থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকায়। হঠাৎ লজ্জা লাগছে তার। মেঘালয় শোয়া থেকে হালকা উঠে তিয়ানাকে পর্যবেক্ষণ করে বলল, তিনু, তুই কি লজ্জা পাচ্ছিস? মেঘালয়ের ঠোঁট কাটা প্রশ্নে লজ্জা উড়ে যায় তিয়ানার। মুখ কাচুমাচু করে ফেলে সে। মেঘালয় বলল, এভাবে বসে না থেকে স্বামী সেবা কর। আমার পা টিপে দে তো। দুঃখী কণ্ঠে বলল মেঘালয়। কোনোদিন তো বোন হিসেবে এক গ্লাস পানি গড়িয়েও দিসনি।
এখন কপালে কে আছে কে জানে। এখন তো বোন থেকে সোজা বউতে চলে গেছস। তোরা বাপ মেয়ে মিলে আমার বাপকে নিশ্চয়ই কোনো কালো জাদু করে আমায় ফাঁসাইছস। তিয়ানা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে মেঘালয়ের দিকে। সে কখন ফাঁসালো? মেঘালয় তিয়ানার তাকানো দেখে নিজের দিকে চেয়ে পাঞ্জাবি টেনে টুনে শুয়ে থেকে উঠে আসন পেতে বসে সন্দেহ নিয়ে বলল, তোর চোখ দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে তিনু। তোর দৃষ্টি আমার ঠিক ভালো ঠেকছে না। জানিস তো এমন করে কারা চায় যারা লুচুমে নিরহ ছেলেদের দিকে তাকিয়ে থেকে তাদের চোখ দিয়ে ধর্ষণ করে। তোর দৃষ্টিও আমার তেমন লাগছে। থতমত খেয়ে যায় তিয়ানা। মেঘালয়ের থেকে দৃষ্টি সরিয়ে নেয় সে। পরক্ষণে কিছু একটা ভেবে তার দিকে ফিরে কুরু হেসে বলল, আপনি তো আমার জামাই হন, মাত্র বিয়ে হয়েছে আমাদের, তো আমি আমার জামাইয়ের দিকে নির্লজ্জের মতো চেয়ে থাকতেই পারি, তাতে আপনার কি? বলেই ভুরু নাচায় তিয়ানা। তিয়ানার বলা জামাই সম্বন্ধে ঠোঁটের কোণে হাসি ফুটে মেঘালয়ের। ডান হাত দিয়ে মাথার চুলে হাত বুলিয়ে বাঁকা হাসে মেঘালয়, বলল, রাইট, ভেরি রাইট কথা। তিনু রানী অবশ্যই তার জামাইকে দেখবে, তাতে আমার কি? তাহলে মেঘালয়ও তো তার বউকে নির্লজ্জের মতো দেখতে পারে। তিয়ানার দিকে ঝুঁকে তার দুটো সাইডে হাত রেখে বলল মেঘালয়। হতবম্ব হয়ে যায় তিয়ানা। ভয়ে ভয়ে মেঘালয়কে দেখে সে। মেঘালয় ক্রু হেসে বাম ভুরু কুটি করে তার দিকে চেয়ে আছে। ভয়ে পিছিয়ে খাটের সাথে লেগে বসে তিয়ানা। তিয়ানাকে ভয় পেতে দেখে দুষ্টু হাসে মেঘালয়, বলল, তাই না? আজ মেঘালয়ের নতুন বউকে লাল শাড়িতে বসে যে বেশ আবেদনময় লাগছে। মেঘালয়ের এখনও কথায় কেঁপে ওঠে তিয়ানা। লজ্জায় কান থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে যেন। হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে পা গুটিয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে তিয়ানা। হাসে মেঘালয়। হাসি থামিয়ে তিয়ানার ভীতু মুখের দিকে তাকিয়ে শব্দ করে হেসে দেয় সে। বদ্ধ রুমে মেঘালয় হাসির ঝংকার শ্বাসরুদ্ধকর অবস্থা হয় তিয়ানার। বুক কেঁপে ওঠে তার। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে তিয়ানা। মেঘালয় অপলক চোখে দেখে তার সদ্য বিয়ে করা নববধূকে। এগিয়ে যায় তিয়ানার দিকে। তার ঘাড়ের কাছে মুখ নিয়ে শ্বাস টেনে স্মেল নেয়। মেঘালয় এত কাছে আসতে শ্বাস আটকে যায় তিয়ানার। মুঠোয় থাকা বিছানার চাদর খামচে ধরে সে। এ কেমন অনুভূতি তার, যে অনুভূতির তাড়নায় সে শ্বাস নিতে অবধি পারছে না। তিয়ানার থেকে সরে আসে মেঘালয়। হাত বাড়িয়ে তিয়ানার খোপা করে থাকা কোমর অবধি লম্বা চুলগুলো খুলে দেয় সে। লাল জর্জেট শাড়ি গায়ে জড়ানো, সাথে খোলা চুলে অন্যরকম সুন্দর লাগছে তিয়ানাকে। তিয়ানার এমন রূপ দেখে বুকে তোলপাড় শুরু হয় তার, তবে চোখ সরায় না সে। বহু প্রতীক্ষার পর তার সামনে বধূ বেশে বসে থাকা মেয়েটাকে নিজের নববধূ রূপে পেয়েছে সে। মেঘালয়ের সারার শব্দ না পেয়ে চোখ খোলে তিয়ানা। তার দিকেই অপলক দৃষ্টিতে চেয়ে আছে মেঘালয়। দুজনের চোখে চোখে মিলে যায়। মেঘালয়ের তুখর তীক্ষ্ণ দৃষ্টি দেখে বুক কেঁপে ওঠে তিয়ানার। আজ বড্ড অচেনা মেঘালয়কে দেখছে সে। এত দিনের চেনা মেঘালয়ের সাথে আজকের মেঘালয়ের বড্ড অমিল খুঁজে পাচ্ছে তিয়ানা। আমার বউকে আমি একবার ছুঁয়ে দিতে পারি? ভাবনায় ব্যস্ত তিয়ানার কানের শব্দগুলো পৌঁছানো মাত্র চমকে ওঠে মেঘালয়। কে দেখে সে? তিয়ানাকে ভীতু চোখে তাকাতে দেখে স্তিমিত ফিরে পায় মেঘালয়। কি হচ্ছে বুঝতে পেরে চোখ সরিয়ে নেয় তিয়ানার থেকে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। তিয়ানাকে একান্ত নিজের করে পেতে ইচ্ছে করছে তার। কই, আগে তো কখনো এমন অনুভূতি হয়নি তার। তাহলে আজ কেন? সম্পর্কটা পবিত্র বলে কি হবে হয়তো। তিয়ানাকে লুকিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে মেঘালয়। তিয়ানার থেকে সরে গিয়ে দম করে বিছানায় শুয়ে পড়ে। মেঘালয় সরে যাওয়াতে আটকে থাকা শ্বাসটা ফেলে তিয়ানা। এতক্ষণ শ্বাস আটকে দম মেরে বসেছিল সে। মেঘালয় তার কাছে আসাতে অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, তবে খারাপ না, ভালো লাগার মিষ্টি অনুভূতি। মেঘালয়ের সাথে মিশে যেতে ইচ্ছে হচ্ছে তার। কেন এমন অনুভূতি হচ্ছে? মেঘালয় আজ তার স্বামী বলে কি? স্বামী? মেঘালয় তার স্বামী, তার বর। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তিয়ানার। বুকের ভিতর খুব খুব খুশি খুশি অনুভূত হয় তার। হঠাৎ
থমকে বলল মেঘালয়। থম মেরে বসে না থেকে পা টিপে দে আহম্মক। মেঘালয়ের ধমকে লাড্ডু ফুটে ওঠা মন চুপসে যায় তিয়ানার। এতক্ষণ যে খুশি অনুভব হচ্ছিল তা এখন তেতো লাগছে তিয়ানার। খারুসটা নিজের রূপে ফিরে আসছে। চোখ পাকিয়ে তাকায় তিয়ানা। তা দেখে হাই তুলে বলল মেঘালয়। চোখ তাকাবি তো স্বামীর নির্যাতনের মামলা ঠুকে দেব তোর বিরুদ্ধে। বউ হইছিস আর জামাই সেবা করবি না তা হওয়ার নয়। মুখ বাঁকিয়ে বলে তিয়ানা। আপনার বউ হতে আমার বইয়েই গেছে। নেহাত পাপা আমায় জোর করে বিয়ে দিয়েছে, নয়তো আপনার মতো খারুসকে তিয়ানা রহমান বিয়ে করতো না। কপাল কুঁচকে তাকায় মেঘালয়, ব্যঙ্গ করে বলল। ওরে আমার মহারানী ক্লিওপেট্রা, আপনাকে বিয়ে করার জন্য হেদিয়ে মরেছি যেন। তোরা বাপ মেয়ে কালো জাদু করেছিস আমার উপর, সাথে যোগ দিয়েছে আমার বাপ আর বন্ধু নামক শালাটা। ফুঁসে ওঠে তিয়ানা, আঙুল নাচিয়ে বলল। আমার পাপ্পি আর পাপাকে কিছু বললে তো খবর আছে। আমার তো সন্দেহ হচ্ছে আপনি আর আমার ভাইয়া নামক শত্রুটা মিলে আমায় এই চিপায় ফালাইছেন। মুখে তা বললেও তিয়ানা খুব ভালো করে জানে এটা তার পাপ্পা আর পাপির কাজ। কিন্তু নিজের ইমেজ তো এই খারুসটার সামনে নষ্ট করা যাবে না। ওরে আমার সুন্দরী রানী ক্লিওপেট্রা আসছে যে তাকে ফাঁসাতে হবে আমায়। শোন, তোর মতো হাজারটা মেয়ে আমার পিছনে ঘুরে। নেহাত তোর বাপ আমাকে এত করে রিকোয়েস্ট করে বলল আমাদের মেয়ে দেখতে। মাশাল্লাহ পেতনি, বাইরে তো আর দেওয়া যাবে না। দেখা যাবে তোর এই পেতনি মার্কা চেহারা দেখে বাসরাতেই তোর বর হার্ট ফেল করে মরবে। কিন্তু আমি বিয়ে করলে সেটা হবে না, কারণ তোর এই পেতনি চেহারাটা আমি তোর জন্ম থেকে দেখে আসছি। তাই আমি করলাম, ঘরের মেয়ে তো ফালাইয়া দেওয়া যায় না, কি আর করার, আমার গলাতেই ঝুলাই। ফোঁস করে ওঠে তিয়ানা, রাগে দাঁতে দাঁত চেপে বলল। আমি পেতনি? আমায় দেখলে আমার বর হার্ট ফেল করবে? শুনুন, আমি যদি একবার হ্যাঁ বলি না, আমার পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে। মেঘালয় হেসে ব্যঙ্গ করে বলল। হ্যাঁ, তা তো প্রমাণ দেখতেই পাচ্ছি। লিটন দা কি যেন কবিতা লিখছিল, ইহা মনে পড়েছে। ও তিনু তুমি কেন বোঝো না? তোমার বিরহে মরছি তিনু, তুমি কেন দেখছো না? কেন ভালোবাসছো না? ও তিনুরে কেন বোঝো না আমার তিনুরে? রেগে মেঘালয়ের গলা চেপে ধরে তিয়ানা। হো হো করে হেসে ওঠে মেঘালয়। তিয়ানার হাত ধরে গলা ছাড়িয়ে তিয়ানাকে পিছনে মুড়িয়ে তার হাত মুচড়ে ধরে মেঘালয়। তিয়ানার পিঠে মেঘালয়ের বুকে গিয়ে লাগে। ফোঁস ফোঁস করে ওঠে তিয়ানা। নিজের সমস্ত শক্তি ব্যয় করে হাত ছাড়াতে ব্যর্থ হয়ে চুপ মেরে শান্ত হয়ে যায় সে। শব্দ করে হাসে মেঘালয়। পেছন থেকে ঝুঁকে তিয়ানার দিকে তাকিয়ে হেসে বলল। কি তিনুরানি? ও সরি, সুন্দরী মহারানী ক্লিওপেট্রা এনার্জি শেষ? দুঃখী দুঃখী চোখে মেঘালয়কে দেখে তিয়ানা ফুপাতে থাকে সে, তবে কান্না আসছে না। বাম ভুরুকুটি করে মেঘালয় বাঁকা হেসে তিয়ানার কানের কাছে মুখ নিয়ে দুষ্টু কণ্ঠে ফিসফিস করে বলল। তিনু, বুঝতে পারছিস তোর আর আমার আজ বিয়ে হয়েছে? তুই আমার বউ, আজ আমাদের বাসর রাত। বিছানা দেখ ফুল দিয়ে সাজানো। আমার না কেমন বাসর বাসর ফিলিংস হচ্ছে। মেঘালয়ের বলা শব্দগুচ্ছগুলো তিয়ানার কর্ণকুহুরে পৌঁছানো মাত্রই তিয়ানার হেঁচকি উঠে যায়। হেসে দেয় মেঘালয়। হাসতে হাসতে তিয়ানাকে ছেড়ে বিছানায় শুয়ে পড়ে সে। তিয়ানা ফ্যাল ফ্যাল করে মেঘালয়ের হাসি মুখের দিকে চেয়ে থাকে। মেঘালয়ের হাসি দেখে তিয়ানার হেঁচকি থেমে যায়। হঠাৎ মনে হলো তিয়ানার বেশ কয়েক বছর পর আজ প্রথম মেঘালয় তার সাথে এত স্বাভাবিকভাবে কথা বলছে। তিয়ানা তার কিশোরী বয়স থেকে দেখে আসছে মেঘালয় তার সাথে ধমক ছাড়া কথা বলতো না, কেমন একটা দূরত্ব রেখে চলতো, এমন যে সে কোনো ছোঁয়াচে রুগী, তার ছোঁয়া লাগলে ক্ষতি হয়ে যাবে খারুসটার। তিয়ানাকে ফ্যালফ্যাল চোখে চেয়ে থাকতে দেখে দুষ্টু হাসে মেঘালয়। তিয়ানার হাত টান দিয়ে তার পাশে শুয়ে দেয়। মেঘালয় শোয়া থেকে উঠে হালকা তিয়ানার দিকে ঝুঁকে বাঁকা হেসে ভুরু নাচিয়ে বলল। শুরু করি বাসর? মেঘালয়ের কথায় পেটে মোচড় দিয়ে ওঠে তিয়ানার। আমতা আমতা করে তুতলে বলল। মানে? তিয়ানার ঘাড়ের কাছে মুখ নেয় মেঘালয়। ঠোঁটের কোণে দুষ্টু হাসি বিদ্যমান। বলল, বিয়ে করলাম আর বাসর করব না তো হয় না? তিয়ানা কাদো কাদো মুখ করে মেঘালয়কে ঠেলে শোয়া থেকে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মেঘালয়ের গরম নিঃশ্বাস তার ঘাড়ে এসে লাগছিল। নাম না জানা অনুভূতিতে শ্বাস আটকে যায় তার। প্রথম কোনো পুরুষ তার এত কাছে, যে কিনা তার স্বামী।
মেঘালয়কে আর চোখে দেখে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি এত স্বাভাবিক কেমনে ভাইয়া? এই জীবনে আমি আপনারে এমন ভালো মিষ্টি মিষ্টি কথা আমার সাথে অন্তত বলতে দেখিনি। আপনার মুখে কথাগুলো হঠাৎ তেতো থেকে মধুতে কেমনে পরিণত হলো? নিশ্চয়ই কোনো মতলব আছেন আপনাকে বিয়ে করছি বলে। কিন্তু বিশ্বাস করেন ভাইয়া, আমি কিচ্ছু জানি না। আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমি এটাও জানতাম না বর আপনি। মেঘালয় চোখ কুঁচকে তাকিয়ে থাকে তিয়ানার দিকে। তিয়ানা খানিকক্ষণ ভেবে কনফিউজড হয়ে বলল, ভাইয়া আমাকে না হয় সবাই জোর করেছে, আপনি রাজি হয়েছেন কেন? থতমত খেয়ে যায় মেঘালয়। তিয়ানার থেকে দৃষ্টি সরিয়ে অন্য পাশে ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ে সে। তিয়ানা হতবম্ব হয়ে মেঘালয়ের দিকে চেয়ে থাকে। মেঘালয় তিয়ানার দিকে ফিরে হাই দিয়ে বলল, ঘুমিয়ে পর তিনু, আমার খুব ঘুম পাচ্ছে। তিয়ানা সন্দেহ নিয়ে বলল। কিন্তু আমার উত্তরটা? কথার উত্তর দেয় না মেঘালয়। ঘুমের ভান করে মটকা মেরে শুয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে তিয়ানা। পলকহীনভাবে তার পাশে ঘুমিয়ে থাকা মেঘালয়কে দেখছে সে। মনে হচ্ছে স্বপ্ন দেখছে সে, যা একটু পর ভেঙে যাবে। বিশ্বাস করতে পারছে না তিয়ানা। মেঘালয় তার পাশে তার বিছানায় ঘুমিয়ে আছে। দুজন এক ঘরে একসাথে বৈধভাবে রাত কাটাচ্ছে। অবিশ্বাস্য ঘটনা। তিয়ানা কখনো কল্পনাও করেনি যে এই দিনটা সত্যি সত্যি তার জীবনে আসবে। মেঘালয় তার স্বামী। বুকের ভিতর তোলপাড় শুরু হয় তিয়ানার। অন্য এক অনুভূতি যার সাথে সে পরিচিত না। একটু সংকোচ, একটু ভালো লাগা, আরও আরও অনেক অনেক অনুভূতি সে বোঝাতে পারছে না। বুকে যন্ত্রণা হচ্ছে, তার কেমন যেন জ্বলছে, শ্বাস আটকে যাচ্ছে। অতি উত্তেজনায় খুশিতে বিড়বিড় করে বলল তিয়ানা, আপনি সত্যি এখন আমার স্বামী? শুধু আমার বিশ্বাস হচ্ছে না। আমার পেটের ভেতর কেমন গুরুম গুরুম করছে। দেখুন আমি শ্বাস নিতে পারছি না। এমন কেন এই অনুভূতি? আচ্ছা আপনারও কি এমন হচ্ছে? শুনুন, আমি না সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না। কি করি বলুন তো? আপনার সাথে এক বিছানায় একসাথে শুতে আমার লজ্জা লাগছে। কই, আপনার তো তেমন হচ্ছে না। পুরো নাক ডেকে ঘুমাচ্ছেন, আর এখানে আমি দম বন্ধকর অনুভূতিতে পিষ্ট হচ্ছি। থ্যাঙ্কস আমার মেয়ের অনুভূতিটা বোঝার জন্য। সিগারেট শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটুকু ব্যালকনি থেকে বাইরে ফেলে দেয় সাজিদ। তুলিকার কথার উত্তরে তাচ্ছিল্য হাসে সে। তুলিকার দিকে ফিরে তার চোখে চোখ রেখে বলল, তিয়ানা আমার আর তিয়াসার মেয়ে তোমার নয়। তাছাড়া আমি তুমি নই যে কারো অনুমতি বুঝবো না আর তার অনুমতির মূল্যায়নও করব না। নিজেরা ঠিক মনে করব তাই করব। ওপাশের মানুষটা কি করে বাঁচবে সেই দিকে লক্ষ্য রাখবো না। তোমার মতো স্বার্থপর নই আমি। সাদিতের প্রথম বলা বাক্য শোনা মাত্র বুকের ভিতর খাখা করে ওঠে তুলিকার। তবে পরে বলা বাক্য শুনে হাসে সে। হেসে বলল, এমন তো না তুমি অসুখী ছিলে, ভালোই তো ছিলে আমার বোনকে নিয়ে, তাহলে বাঁচবে না কেন? দুটো সন্তানও জন্ম দিয়েছ, তারা তো আর আকাশ থেকে পড়েনি। নাকি তুমি চিনতেই পারোনি তুলিকা নয় তিয়াসার সাথে ঘর করছো? এই তোমার ভালোবাসা? তুলিকার এখনো কথায় রাগ ওঠে সাদিতের। তুলিকার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে নিজের কাছে টেনে হিসিয়ে বলল, আমার ভালোবাসা নিয়ে অন্তত তোমার মুখ থেকে কোনো ব্যাখ্যা শুনতে চাই না। তুমি এবং তোমার বোন দুজনেই বেঈমান, সুবিধাবাদী, স্বার্থপর, যারা শুধু আমাকে ব্যবহার করে গিয়েছে। আই হেট বোথ অফ ইউ। শান্ত কঠোর কণ্ঠে উত্তর দেয় তুলিকা। যার সাথে এক যুগ ঘর করেছো, সংসার করেছো, যে তোমার সন্তানদের মা, তার ব্যাপারে এসব বলতে বাধছে না? চেঁচিয়ে ওঠে সাদিত, বলল, না, বাঁধছে না। তুমি ঠকিয়েছো আমাকে, তোমার বোনও ঠকিয়েছে, এবং তা খুব বাজেভাবে। ও আমার ড্রাঙ্ক অবস্থায় সুযোগ নিয়েছে, সেটাও ঠকানো। তুলিকাকে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দেয় সাদিত। কুরু হেসে বলল সে, অবশ্য ঠকানো তো তোমাদের রক্তে আছে। বাবা যেমন, সন্তান তো তেমনই হবে। কথা শেষে ঘর থেকে বেরিয়ে যায় সাদিত। তবে ব্যালকনিতে মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে তুলিকা। সাদিতের শেষের বলা বাক্যগুলো তার কানের বারবার প্রতিধ্বনি হচ্ছে। মেঘালয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে তিয়ানা। মানুষটাকে খুব ভালোবেসে ফেলেছে সে। আলতো করে মেঘালয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে সে। ঘুমন্ত মেঘালয়কে খুব সুন্দর দেখাচ্ছে। তিয়ানার ইচ্ছে করছে মেঘালয়ের লাল টকটকে নাকটা কামড়ে দিতে। এখনও লাল হয়ে আছে। মেঘালয়ের লুচু নাকটাও
হয়তো এতদিনে জেনে গেছে তিয়ানা তার উপর বড়ই দুর্বলতা। সকালে সূর্যের আলোতে ঘুম ভেঙে যায় মেঘালয়ের। চোখ খুলে দেখে তিয়ানা তার সাথে লেগে গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে। মৃদু হাসে মেঘালয়। গত কাল ধরে সে এই দিনটির অপেক্ষা ছিল। আজ বহু বছর পর তার অপেক্ষার অবসান ঘটল। আজ তিয়ানা তার কাছে, তার সাথে আছে এবং ঘুম ভেঙে সে তিয়ানার মুখটি প্রথমে দেখতে পেল। তিয়ানাকে এক পলক দেখে ফ্রেশ হতে যায় মেঘালয়। ফ্রেশ হয়ে এসে ট্রাউজার আর টি শার্ট পরে আয়নায় নিজেকে দেখে কিছু একটা ভেবে পাঞ্জাবি বের করে পরে নেয়। কয়েক ঘন্টা আগেও সে এই বাড়ির অন্য সদস্যদের মতো থাকলেও আজ সে নতুন জামাই, তাই নতুন জামাই ভাবটা ধরে রাখার জন্যই পাঞ্জাবি পরে সে। আয়নায় নিজেকে দেখে হেসে ওঠে মেঘালয়। গতকালও সে তিলাতের মতো এ বাড়ির ছেলে ছিল, কিন্তু আজ সম্পর্ক ঘুরে জামাইতে পরিণত হলো। আয়নায় নিজেকে দেখে খাটে শোয়া তিয়ানার দিকে তাকায় মেঘালয়। ততক্ষণে তিয়ানা ঘুম থেকে উঠে মেঘালয়কে দেখে হাঁ করে চেয়েছিল। তিয়ানা এমন দৃষ্টিতে ভুরু কুটি করে মেঘালয় ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বিছানার কাছে এগিয়ে গিয়ে তিয়ানার দিকে ঝুঁকে তার চোখে চোখ রাখে। সদ্য গোসল করে আসা মেঘালয়কে স্নিগ্ধ লাগছে, সাথে মাতাল করা মেঘালয়ের শরীরের নিজস্ব স্মেল। মেঘালয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে ভরকে যায় তিয়ানা। মেঘালয় হাত বাড়িয়ে তিয়ানার থুতনিতে টোকা দিয়ে মুখ বন্ধ করে দেয়। থতমত খায় তিয়ানা। দুষ্টু হাসে মেঘালয়, বলল, আমি জানি আমি দেখতে সুন্দর, হ্যান্ডসাম। হা করে চেয়ে থাকতে হবে না, আমার আদরিনী আছে আমার দিকে হা করে তাকিয়ে থাকার। তোর জন্য সিট খালি নেই। কপাল কুঁচকে ফেলে তিয়ানা। আদরিনী মানে? তিয়ানাকে কনফিউজড করে অ্যাটিটিউড নিয়ে আয়নার সামনে গিয়ে চুলে চিরুনি করে মেঘালয়। তিয়ানার শাড়ি ঠিক করে তড়িঘড়ি করে খাট থেকে নেমে মেঘালয়ের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। তিয়ানাকে এভাবে দাঁড়াতে ভুরু কুঁচকে ফেলে মেঘালয়। বিরক্ত নিয়ে পড়ল, হোয়াট মানে? আপনি তখন কি বললেন? ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল মেঘালয়। কি বললাম? রাগ নিয়ে বলল তিয়ানা। আদরণী মানে কে এসে? হাত ঘড়ি পড়তে পড়তে উত্তর দেয় মেঘালয়। আমার গার্লফ্রেন্ডের কথা বলছি। থমকে যায় তিয়ানা। সিরিয়াস কণ্ঠে বলল, মানে? মেঘালয় বিরক্ত নিয়ে পড়ল। মানে সিম্পল, আমার গার্লফ্রেন্ড যাকে বাংলায় বলে প্রেমিকা, বুঝছিস? মেঘালয়ের বলা কথায় গলা শুকিয়ে যায় তিয়ানার। হাত পা কেমন শীতল হয়ে আসে তার। জিহ্বা দিয়ে ঠোঁট বিচিয়ে বলল, সত্যি বলছেন? হুম। থমকানো কণ্ঠে ধীরে প্রশ্ন করে তিয়ানা। তাহলে কাল আমায় বিয়ে করলেন কেন? বাঁকা হাসে মেঘালয়। পাঞ্জাবির পকেটে হাত দিয়ে টান টান দাঁড়িয়ে তেরা কণ্ঠে বলল, তোর বাপ আর আমার বাপ জোর করেছে আমাকে। গলা ধরে আসে তিয়ানার। নিজেকে শান্ত রেখে বলল, জোর করলো আর মেনে নিলেন? আপনি কি ছোট বাচ্চা যে করলো আর মেনে নিতে হবে? কিছু বলে না মেঘালয়। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে চেয়ে থাকলো তিয়ানার ফ্যাকাশ হওয়া যাওয়া মুখ পানে। নিজ মনে বলে তিয়ানা, এখন কি হবে? কি হবে? ঘরে তুই থাকবি, বাইরে আমার গার্লফ্রেন্ড। রেগে যায় তিয়ানা, চেঁচিয়ে বলল। কি বলছেন কি আপনি? শান্ত কণ্ঠে বলল মেঘালয়। যা বলছি ঠিক বলছি। তুই তো বললি তোকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড যার সাথে বিয়ে তাকেও জানতি না, আমাকেও জোর করা হয়েছে। সো তোর যদি ইচ্ছে হয় তুই আমার সাথে থাকবি, না হলে না। থমকে যায় তিয়ানা। মেঘালয় এক পলক তিয়ানাকে দেখে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে একবার পিছু ফিরে বলল, ও হ্যাঁ, আমি কিন্তু আমার গার্লফ্রেন্ডকে বিয়ে অবশ্যই করব। অভিককে সমানে গুটিয়ে যাচ্ছে মৌমিতা ঘুম থেকে তোলার জন্য। তবে তার সেদিকে মন নেই। সে চোখ খিচে বন্ধ করে আছে। আজ যাই হয়ে যাক, ঘুমাবেই সে। বিরক্ত হয় মৌমিতা বলল, তুমি উঠবে নাকি? ঘরে আজ খাওয়া বন্ধ হবে তোমার। মৌমিতার কথা শেষ করতে দেরি অভিকের ঘুম থেকে উঠতে বসতে নয়, সেটা দেখে কুটিল হাসে মৌমিতা। আলমারি থেকে জুয়েলারি বক্স বের করে অভিকের সামনে এনে রেখে বলল, দেখো তো, এই হারটা তিনুর জন্য কিনেছি, মানাবে না? অভি বিরক্ত হয়ে বলল। তুমি এটা দেখাতে আমার সাদের ঘুম ভাগালে। খুশি গদগদ হয়ে বলল মৌমিতা। হ্যাঁ, আর দেখো এই শাড়িটা অনেক সুন্দর না? আমাদের তিনুকে ভালো লাগবে না?
মৌমিতার কাণ্ডে হতাশ অভিক। কিছুক্ষণ আহাম্বকের মতো নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে চেয়ে থেকে শাড়ি দেখায় মন দিল। শাড়ি নেড়েচেড়ে বলল, হ্যাঁ সুন্দর, কিন্তু এসব কিনলো কখন? কাল হসপিটাল থেকে ফেরার পথে। অবাক হয় অভিক, বলল। আগে তো অনেক কিছু কিনেছো। হেসে বলল মৌমিতা। তাতে কি, তিনু আমার একটা মাত্র ছেলের একটা মাত্র বউ। ওর জন্য কিনবো না তো কার জন্য কিনবো? তিনু তো শুধু আমার মেঘের বউ না, বউ হওয়ার আগে আমার মেয়ে। মৃদু হাসে অভিক। মৌমিতা মেয়ের খুব শখ ছিল। মেঘালয় হওয়ার পর যখন মৌমিতা দ্বিতীয়বার কনসিভ করে, বেবিটা পেটেই মারা যায়। ডাক্তার বলে দেয় দ্বিতীয়বার আর সিজার করা যাবে না, তাই বেবি না নেয়াই ভালো। নিলে যে কোনো একজনকে বাঁচানো যাবে। তারপর আর অভিক সাহস করেনি। তবে মৌমিতা বেশ পীড়াপিড়ি করত, কিন্তু অভিককে টলাতে পারেনি। তারপর যখন তিয়ানা হলো, সেই থেকে তিয়ানা তাদের চোখের মণি। মুচকি হেসে পিছন থেকে মৌমিতার কোমর জড়িয়ে কাছে টেনে ধরে। তার ঘাড়ে ঠোঁট ছোঁয় অভিক। কেঁপে ওঠে মৌমিতা। মেকি রাগ নিয়ে বলল, করছো কি তুমি? দরজা খোলা আছে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তোমার। শব্দ করে হেসে ওঠে অভিক, বলল, দরজা খোলা তাতে কি? বাসায় তো কেউ নেই, ছেলে তো তার শ্বশুর বাড়ি। অভিকের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায় মৌমিতা। জুয়েলারি বক্স হাতে নিয়ে পড়ল, ছেলে নেই বাড়িতে, কিন্তু রুমা তো আছে। রুমা যদি এসে পড়ে? আমি নিচে যাচ্ছি, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো। আর হ্যাঁ, রুমার আজ স্কুল আছে, হসপিটালে নিয়ে যাওয়ার সময় ওকে ছেড়ে যাবে। মৌমিতার যাওয়ার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে অভিক। বউটা তাকে পাত্তাই দিচ্ছে না। বিয়ে করে বাঘ থেকে বিড়াল হয়ে গেল সে। বিছানায় হাত পা গুটিয়ে বসে আছে তিয়ানা। ফ্রেশ হয়নি এখন অবধি। হাত পা কেমন অসাড় হয়ে গেছে তার। গত রাতে সে খুশি ছিল তার বিয়ে মেঘালয়ের সাথে হওয়ায়। আজ ভাবছে কেন হলো বিয়েটা। এখন কি করবে সে? মেঘালয়কে সে রগে রগে চেনে। মেঘালয় যখন একবার বলেছে সে তার প্রেমিকাকে বিয়ে করবে তো করবে। তিয়ানা চাইলেও আটকাতে পারবে না। বুকের ভেতর তোলপাড় হচ্ছে তিয়ানার। মাথা খালি খালি লাগছে। কি করবে বুঝতে পারছে না সে। কি করা উচিত তার? নিজের জায়গা ছেড়ে দেবে? তাছাড়া উপায় নেই। মেঘালয়কে সে অন্য কারোর সাথে মেনে নিতে পারলেও ভাগ করতে পারবে না। সে তো ভেবেই নিয়েছিল মেঘালয় তার হবে না, সেটা সম্ভব না। আর আজ যখন বিয়ে হলো তখন জানলো মেঘালয় অন্য কাউকে ভালোবাসে। বিয়ের আগে জানলে কি এমন ক্ষতি হতো? জানলেও বা কি করতো সে? তিয়ানা তো জানতোই না তার বিয়ে মেঘালয়ের সাথে হচ্ছে। কোনো মেয়ে স্বামীকে ভাগ করতে পারে না। আন্নার সতীন নিয়ে সংসার করতে চায়। তাহলে কি করবে সে? মেঘালয়কে ডিভোর্স দেবে? সাদেত কিচেনের সামনে এসে ঘোরাঘুরি করছে। তবে তুলিকার সেদিকে মন নেই। নিজের মনে কাজ করছে সে। কাল রাত থেকে তুলিকা সাদেতের সাথে কোনো কথা বলেনি। তার বলতে ইচ্ছে হয়নি। সে যে ভুল করেছে তার শাস্তি সে গত 32 বছর ধরে পেয়ে এসেছে। 3 যুগের কাছাকাছি সময় ধরে। তারপরেও তার শাস্তি শেষ হয়নি। ইদানিং হাঁপিয়ে উঠেছে তুলিকা। গত 32 বছরের সুখ ঠিক কী জিনিস সে বুঝতে পারেনি। জীবনের অর্ধেকের বেশি সময় অবহেলা পেয়ে পেয়ে কাটিয়ে দিয়েছে সে। সেদিন কি করতো তুলিকা? নিজের বোনকে মরতে দিত? বোনের লাশ ডেঙ্গিয়ে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করে ড্যাং ড্যাং করতে করতে শ্বশুরবাড়ি চলে যেত? তিয়াশা নিজের বোনের সুখ দেখতে পারেনি, তাই বলে সেও নিজের বোনকে মরতে দিয়ে চলে আসতো। মায়ের পেটে একসাথে ভাগাভাগি করে বড় হয়েছে দুজন, যার সাথে তার জন্মের আগে থেকে সম্পর্ক। যেই বোন তার অস্তিত্বে থেকে তার সঙ্গী ছিল, সেই বোনকে সে মরতে দিত? অতীত ভাবতে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসে তুলিকার। মাতৃহৃদয় কেঁপে উঠছে তার। নিজ সন্তানকে অবধি নিজের সন্তান বলে কখনো বলতে পারেনি সে। একবারও কি সাদিক তাকে বোঝার চেষ্টা করেছে সে কতটা কষ্ট পেয়েছে? তার কেমন লেগেছে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিতে বা নিজের বোনের স্বার্থপরতায়? একবারও কি জানার চেষ্টা করে লোকটা? আজ সব দোষ তার। তাচ্ছিল্য হাসে তুলিকা। আন্টি মা। মেঘালয়ের ডাকে সম্বিত ফিরে পায় তুলিকা। মুচকি হেসে মেঘালয়কে দেখে বলল, উঠে গেছিস? ডাইনিংয়ে বস, আমি খাবার দিচ্ছি। মৃদু হেসে বলল মেঘালয়।
আমি এখন খাবো না, হসপিটাল থেকে ইমার্জেন্সি কল এসেছে, যেতে হবে। তুলিকা আটকে উঠে বলল, সে কি, না খেয়ে যাবি মানে? হসপিটালে গিয়ে কখন না কখন খাস ঠিক নেই। তাছাড়া নতুন জামাই প্রথম দিন শ্বশুরবাড়িতে না খেয়ে যাবি, লোকে কি বলবে? মেঘালয় তুলিকার কথা শুনে আহাম্বক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে, পরে হেসে বলে উঠল, বিয়ে হয়েছে একদিনও হয়নি, এর মধ্যেই পর করে দিয়েছো। বাড়ির ছেলে থেকে সোজা নতুন জামাইতে চলে গেলাম। মেঘালয়ের সাথে তাল মিলিয়ে হাসে তুলিকা। কিচেন থেকে খাবার নিয়ে বের হয়ে মেঘালয়ের গালে হাত রেখে বলল, তা কেন হবে? আমার তো দুটো ছেলে, কিন্তু তুই আমার একমাত্র মেয়ের জামাইও তো, বল। একটা মাত্র মেয়ে আমার। মেয়ে জামাই নিয়ে সব শাশুড়িতে অনেক শখ আহ্লাদ থাকে, আমারও আছে। আর সেসব তোকে সহ্য করতে হবে। এখন আয়, খেতে বস, বেশিক্ষণ সময় লাগবে না। তুলিকার চোখের দিকে তাকায় মেঘালয়, তার চোখ ছলছল করে ওঠে। মৃদু হেসে বলল, বসছি। এই মানুষটিকে নিজের মায়ের থেকে কোনো অংশে কম দেখে না মেঘালয়। তুলিকা তার আর একটা মা। তুলিকার মতো মানুষ নিজের 28 বছরের জীবনেও দ্বিতীয়টি দেখেনি সে। নিজের ভালোবাসার মানুষকে অবধি স্যাক্রিফাইস করেছে, নিজের সন্তানকে অবধি ত্যাগ করে অন্যের শূন্য কোলে পূর্ণতা দিয়েছে। কিন্তু এত ভালো হয়েও নিজে অসুখী। তিয়ানা একভাবেই হাত পা গুটিয়ে বসে আছে। কি করবে কিছু বুঝতে পারছে না সে। দম আটকে যাওয়ার মতো কান্না আসছে তার। খাওয়ার শেষে ঘরে আসে মেঘালয়। তিয়ানাকে থম মেরে বসে থাকতে দেখে ভুরু কুঁচকে প্রশ্ন করল, কি ব্যাপার, ফ্রেশ না হয়ে কিসের ধ্যান করছিস? মেঘালয়ের প্রশ্নের উত্তর দেয় না তিয়ানা, দিতে ইচ্ছে করছে না তার। তিয়ানাকে চুপ থাকতে দেখে মেঘালয় তিয়ানার পাশে গা ঘেঁষে বসে। হালকা কেঁপে ওঠে তিয়ানা, তবে নিজের স্থান পরিবর্তন করে না, আর না নিজের ভাবভঙ্গি। মেঘালয়ের শরীর থেকে মিষ্টি একটা স্মেল আসছে, যা তিয়ানার খুব পছন্দের। অবশ্য সেটা পারফিউমের ঘ্রাণ, তবুও এই ঘ্রাণ তার মনকে তোলপাড় করে দেয়। ইচ্ছে করে মেঘালয়কে জাপটে জড়িয়ে ধরতে, তবে আগে সাহস হয়নি মেঘালয়ের থাপ্পড়ের ভয়ে। আর আজ অধিকার থাকার সত্ত্বেও পারছে না, কারণ মানুষটি তার না। কোনো মেয়ে কি সহ করতে পারে নিজের স্বামীর মুখ থেকে অন্য কাউকে ভালোবাসে কথাটি শুনতে? সে যদি আবার নিজের ভালোবাসার মানুষ হয়। মেঘালয় উকিঝুঁকি মেরে ভাবগতি বোঝার চেষ্টা করে তিয়ানার, কিন্তু না। মহারানী খুবই মনক্ষুণ্ণ হয়ে ধ্যান করছেন। আলতো হাসে মেঘালয়, পেছন থেকে হাত বাড়িয়ে শাড়ির উপর দিয়ে তিয়ানার পেটে হাত রেখে তার দিকে টেনে আনে। মেঘালয়ের ঠান্ডা হাতে পাতলা শাড়ি ভেদ করে তার শরীরে লাগে। হঠাৎ মেঘালয়ের এখনও কাণ্ডে শিউরে ওঠে তিয়ানা। তিয়ানাকে নিজের কাছে ঘনিষ্ঠভাবে টেনে তার কাঁধে থুতনি রাখে মেঘালয়। মেঘালয়ের নিঃশ্বাস তিয়ানার শরীর আছড়ে পড়ে। নিঃশ্বাসের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তিয়ানার। মেঘালয় তিয়ানার কাঁধে থুতনি রেখে টেরা চোখে তিয়ানার মুখের দিকে তাকায়। শান্ত কণ্ঠে তবে ভালোবেসে বলে উঠল, ও আমার ভাবনা কুমারী, কিছু জিজ্ঞেস করছি আমি। মেঘালয়ের এমন কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে তিয়ানা। নিজেকে সামলে নিজের অনুভূতিকে দমিয়ে প্রশ্ন করল তিয়ানা, আপনার কি সত্যি সত্যি প্রেমিকা আছে? তিয়ানার প্রশ্নে হেসে দেয় মেঘালয়। তিয়ানার ঘাড়ে নাক ডুবায় সে। কেঁপে ওঠে তিয়ানা, শাড়ি খামচে ধরে সে। বুকের ভিতর কেমন ধুকপুক করে ওঠে তার। শুকনো ঢোক গেলে তুতলে বলল, তো কি করছেন? আমার বউয়ের সাথে রোম্যান্স। বউ শব্দটি কানে যাওয়ায় মাত্র বুক ধক করে ওঠে তিয়ানার। মেঘালয় ছোট করে ঠোঁট ছোঁয়ায় তিয়ানার ঘাড়ে। শিউরে ওঠে তিয়ানা, চোখ সহ বন্ধ করে নেয় সে। মেঘালয় নাক টেনে শ্বাস নিয়ে বলল, তিনু, তোর শরীর থেকে এত সুন্দর স্মেল আসছে কেন বলতো? তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমার, খাবো? আর নিতে পারছে না তিয়ানা। এবার মনে হচ্ছে অনুভূতিতে সে মরেই যাবে। মেঘালয়ের থেকে দূরে সরে যেতে চায় সে, তবে পারে না। মেঘালয় তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। বিপাকে পড়ে যায় তিয়ানা, কাপা স্বরে বলল, ছাড়ুন আমাকে। কেন ছাড়বো কেন? আমার বউকে আমি ধরেছি, তোর কি? তুই চুপ থাক। আহাম্বক হয়ে যায় তিয়ানা। কে বলছে? আতপাগল বউটা কে? সে তো দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে উঠল তিয়ানা, বউটা আমি, তাই আমারই সব।
ভাবনাসীনভাবে উত্তর দেয় মেঘালয়। ও আচ্ছা, হ্যাঁ বউ তো তুই, তো আমি কি করব? এখন তুই আমার বউ বলে কি আমি আমার বউকে আদর করব না? বউয়ের সাথে রোম্যান্স করব না? এবার লজ্জা লাগে তিয়ানার ঠোঁট কাটা লোকটার কথা শুনে। রেগে বলল তিয়ানা। কি সব বলছেন? লজ্জা করছে না আপনার? মেঘালয় অবাক হওয়ার ভান করে বলল। নিজের বউয়ের কাছে আবার লজ্জা কিসের? এত লজ্জা নিয়ে থাকলে কোনোদিন আব্বু ডাক শোনা হবে না আমার। তুইও পড়িস। থতমত খেয়ে যায় তিয়ানা। মেঘালয়ের এমন পাগলামি কথার উত্তর কি হতে পারে জানা নেই তার। গত এক সপ্তাহ ধরে তিলাত নিজের অনুভূতিকে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ। ভেবেছিল অন্য সব ভালো লাগার মতোই অবন্তীও তার ভালো লাগার কিছু না, সে অবন্তীর জন্য জেনুইন কিছু ফিল করে, যা ভালোবাসা। জীবনে আজ অবধি অনেক প্রেম করেছে সে, কিন্তু এমন দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি কারো প্রতি অনুভব হয়নি তার। নিজেকে আটকানো সম্ভব হচ্ছে না তিলাতের, তার অবন্তীকেই চাই। বোনের বিয়ে যখন মিটে গেছে তখন মাকে বলে অবন্তীর বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তিলাত। এবার আর প্রেম নয়, সোজা বিয়ের পিড়িতে বউ করে ঘরে তুলবে অবন্তীকে। তারপর না হয় বিয়ের পর চুটিয়ে প্রেম করবে দুজন। অফিসে আসলেও কাজে মনোযোগ দিতে পারছে না সাদিত। খারাপ লাগছে তার। কাল রাতে তুলিকাকে তার বাবা তুলে খুঁচিয়ে কথা বলা উচিত হয়নি, কিন্তু কি করতো সে? রাগ উঠে গিয়েছিল। তারও কষ্ট হয় তুলিকাকে অবহেলা করতে, কিন্তু যতবার সে ভালোবেসে তুলিকার কাছে যেতে চেয়েছে ততবার তার মস্তিষ্ক তাকে জানান দিয়েছে তুলিকা তাকে ঠকিয়েছে, তাদের ভালোবাসাকে ঠকিয়েছে, তার বিশ্বাস ভেঙেছে, নিজের বোনের কথা ভাবতে গিয়ে তাকে ঠকিয়েছে। কি করে ভুলবে সে সেদিনটার কথা, যেদিন সে তুলিকাকে তার বউ সেজে না দেখে তিয়াশাকে দেখেছিল। অতীতে ডুব দেয় সাদিত। অতীত বিয়ের সব নিয়মকানুন শেষ করে তিয়াশাকে সাদিতের ঘরে নিয়ে আসা হয়। সাদিত আগে থেকে ঘরে বসে অপেক্ষা করছিল তার নতুন বউকে কনে সাজে কেমন লাগছে সেটা দেখার জন্য। বিয়ের পর এখন অবধি একবারও তুলিকাকে দেখেনি সে বাসর ঘরে মন ভরে দেখার জন্য। তিয়াশা ঘরে আসা মাত্রই সাদিত ঘরের দরজায় খিল দিয়ে তাকে জাপটে ধরে। শেষ অবধি সে নিজের ভালোবাসাকে বউ করে নিজের করে আনতে পেরেছে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল নিজেকে, কিন্তু জড়িয়ে ধরা তুলিকাকে ছুঁয়ে অপরিচিত লাগছে তার। ভুরু কুঁচকে ফেলে সাদিত। এক ঝাটকায় তিয়াশাকে নিজের থেকে ছাড়িয়ে মুখের ঘোমটা তুলে সে। ঘোমটা আড়ালে তিয়াশাকে দেখে রেগে যায় সাদিত, সাথে অবাক হয় সে তুলিকার জায়গায় তিয়াশা কেন। মাথার রগ টকবক করে ওঠে তার। তিয়াশাকে এক ঝটকায় ছুঁড়ে মারে নিজের থেকে। রাগে গিয়ে ধমকে প্রশ্ন করল, তুমি এখানে কেন? তুলি কোথায়? ভয় পেয়ে যায় তিয়াশা। আবেগের বশে বিয়ে করে আসলেও এবার সাদিত কিভাবে সামলাবে সে ভয়ে ভয়ে বলল। কি বলছো তুমি? আমি তো তুলি। রাগ উঠে যায় সাদিতে, নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, তোমরা দুবোন কি আবার মজা শুরু করলে আমার সাথে? তিয়াশা, তুলি কোথায়? তুলিকে বের হয়ে আসতে বলো। সব সময় মজা করলেও আজ এ সময় আমি খুব বিরক্ত হচ্ছি। সাদিতের শান্ত স্বর শুনে হাত পা ঠান্ডা হয়ে যায় তিয়াশার। ভয়ে কেঁপে উঠে সে বলল, তিয়াশা এখানে আসবে কি করে? আমি তো তুলি। রাগ কন্ট্রোল করতে পারে না সাদিত। পাশে থাকা টেবিল ল্যাম্প তুলে আছাড় মারে রাগে স্বরে বলল সাদিত। তুলি কোথায় তিয়াশা? ভয়ে ভয়ে উত্তর দেয় তিয়াশা। ও চলে গেছে। ভুরুকুটি করে ফেলে সাদিত, প্রশ্ন করল, মানে? মানে তুলি তোমাকে বিয়ে করতে চায় না, তাই চলে গেছে। রাগে শরীর কাঁপছে সাদিতের। তুলিকাকে হারানোর অজানা ভয় অনুভূত হচ্ছে তার। চিল্লিয়ে ওঠে সাদিত। সব সত্যি বলো তিয়াশা, তুমি এখানে কি করছো? তুলি কোথায়? সব সত্যি বলবে। তুমি আমাকে খুব ভালো করে চিনো তিয়াশা, ফল ভালো হবে না। আবারও বলছি, সত্যি বলো তুলি কোথায়? ভয়ে ঠোক গেলে তিয়াশা। ভয়ে পেয়ে কেঁদে ফেলে সে। এখন নিজের প্রতি আফসোস হচ্ছে এমনটা করার জন্য। সাদিত কোনো দিন মানবে না তাকে। ভয় পেয়ে সব বলে দেয় সাদিতকে। তুলি আমেরিকা চলে গেছে আমার জন্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। বুকে মুচড়ে ওঠে সাদিতের। সব কিছু অন্ধকার লাগছে তার। ধরে আসা কণ্ঠে প্রশ্ন করল, কখন গেছে? আমাদের বিয়ের কিছুক্ষণ আগে।
আরও কিছু বলে তিয়াশা, তবে সাদিতের কানে সেসব যায় না। তার মস্তিষ্কে বারবার একটা শব্দ রিপিট হচ্ছে, আমাদের বিয়ের কিছুক্ষণ আগে। সেদিন রাতে সাদিত একের পর এক কল করে তুলিকাকে, ফোন কিন্তু বন্ধ। এরপর কখনো সে তুলিকার সাথে যোগাযোগ করতে পারেনি বহু বছরে। শুধু তার একটা প্রশ্ন করার ছিল তুলিকাকে, আমাকে কেন ঠকালে? কিন্তু তুলিকার নাগাল সে বহু বছরে পায়নি। তবে তিয়াশাকেও সে মেনে নেয়নি। বড়লোক বাবার সন্তান হওয়ায় টাকা পয়সার অভাব ছিল না সাদিতে, তাই সর্বক্ষণ বারে পড়ে থাকতো। কখনো বাড়ি ফিরতো বা কখনো না। এভাবে কেটে যায় 3 বছরের অধিক সময়। সাদিত কোনো পরিবর্তন ছিল না। অফিসে সে যেত, কাজ করত, বাকি সময় বারে মদ গিলে কাটাতো। তিয়াশাও ততদিনে বুঝতে পারে আবেগের বশে নিজেকে সহ 3টে জীবন নষ্ট করেছে সে। তবে তার কিছু করার ছিল না। সেও তুলিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তুলিকাকে পাওয়া যায় না। হয়তো বোনের প্রতি অভিমান বা ঘৃণা তুলিকা নিজেকে ধরা দেয়নি। প্রতিদিনকার মতোই ড্রিঙ্ক করে বাড়ি ফেরে সাদিত। সেদিন তিয়াশা বোনের কথা ভেবে তুলিকার পুরনো শাড়ি পরেছিল, যা সাদিত তুলিকাকে উপহার দিয়েছিল। বিয়ের 3 বছরেও অধিক সময়ের পর সাদিত নেশা করা অবস্থায় তিয়াশাকে তুলিকা ভেবে নিজের কাছে টেনে নিয়েছিল। স্বামীর একটু ভালোবাসা স্পর্শ পাওয়ার লোভে সাদিতকে বাধা দেয় না তিয়াশা। তার ফলস্বরূপ তিলাতের জন্ম। তিয়াশাকে অবহেলা করলেও নিজের সন্তানকে অবহেলা করতে পারে না সাদিত। মেনে নেয় তিলাতকে। তবে সেদিনের পর তিয়াশাকে নিজের আশেপাশে আসতে দিত না সাদিত। এমনকি নিজের ঘরে তিয়াশাকে ছেড়ে দিয়ে সে নিজে অন্য ঘরে থাকা শুরু করে। শার্ট জিন্স পরে ডাইনিং টেবিলে আসন পেতে বসে খাচ্ছে তিয়ানা। তিলাত এসে তার মাথায় মেরে পড়ল, কাল না তোর বিয়ে হলো? কই একটু নতুন বউ ভাব নিয়ে থাকবি না, তার নিজের রূপে ফিরে এলি? বিরক্ত নিয়ে বলে উঠল তিয়ানা। তুইও তো নতুন শ্যালক হইছস, তো জানা তোর জামাইবাবুর ঠ্যাং ধরে ঝুইলা পড়। একটা থাপ্পড় মারবো, বেয়াদব। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না, তুই সর আমার সামনে থেকে। আমি খুব ভালো করেই জানি তুই আর মেঘ ভাইয়া মিলে আমায় ফাঁসিয়েছিস। তিলাত মুখে হাত দিয়ে তাচ্ছিল্য স্বরে পড়ল। ছি তিনু, ছি। নিজের বরকে কেউ ভাইয়া বলে? তিয়ানা অবাক হওয়ার ভান করে বলল, কে বল? ওই খারুসটাকে আমি জীবনেও আমার জামাই হিসেবে মানব না, ওকে আমি ডিলিট করে দিব। তিলাত চোখ মুখ কুচকে প্রশ্ন করল। হোয়াট? ডিলিট করে দিবি মানে? তিয়ানা কোনো উত্তর না দিয়ে খাবার প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে জগ তুলে পানি খেয়ে বাইকের চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে তিলাতকে কোনো পাত্তা না দিয়ে মেইন ডোর থেকে বেরিয়ে যায়। তিলাত মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে, বিড়বিড় করে বলল, তোর কপালে দুঃখ আছে জামাইবাবু। ক্যাম্পাসের একপাশের বেঞ্চিতে মন খারাপ করে বসে আছে অবন্তী। তিয়ানা কাল তাকে কিছু না বলে চলে গেল, কিচ্ছুটি বলল না। সে সারা রাত আশায় ছিল এই বুঝে তিয়ানা তাকে ফোন করবে, কিন্তু দীর্ঘশ্বাস ফেলে অবন্তী। তিয়ানা হয়তো তার কথা বিশ্বাস করেনি, বিশ্বাস করার কথাও না। কি ভাবুক রানী, কি করছিস সেখানে একা একা? ভাবনার মধ্যে হঠাৎ তিয়ানার কণ্ঠস্বর শুনে পাশে তাকায় অবন্তী। তিয়ানার ঠোঁটে হাসি নিয়ে তার দিকে চেয়ে আছে। অবন্তীকে অবাক করে তিয়ানা তার কাজ জড়িয়ে ধরে বলল, যা হয়েছে ভুলে যাও বন্তি, সব আগের মতো করে নে। চোখে জল চলে আসে অবন্তীর। হেসে বলল, তুই আমাকে ক্ষমা করেছিস? তিয়ানা। না, তোকে কেন ক্ষমা করব? ভার্সিটির শুরু থেকে তোর চামচাগুলোকে নিয়ে আমায় অনেক জ্বালিয়েছিস, সেটা আমি ভুলিনি। হাসি অবন্তী। তার সাথে তাল মিলিয়ে তিয়ানাও হাসে। অনেক বছর বুকের মধ্যে বন্ধু হারানোর যন্ত্রণাটা সরল দুজনের। পিছন থেকে রাবিন বলে উঠল, তোকে বলেছিলাম তিনু আমাদের চামচা বলবি না, আমরা ফ্রেন্ডস। তিয়ানা কপাল কুঁচকে পিছনে ফিরে বলল, 1000 বার বলবো, তোরা চামচা। কি করবি তুই? রাবিন ভেসে বলল, না, আজ আর কিছু বলবো না। তোমাদের মধ্যে মান অভিমান শেষ হলো, তাতেই খুশি। সারাদিন অবন্তীর সাথে কাটায় তিয়ানা। অবন্তীকে তার বাসায় ছেড়ে ফেরার পথে মেঘালয়কে রেস্টুরেন্টে ঢুকতে দেখে বাইক থামায় তিয়ানা।
ভুরুকুটি করে ফেলে তিয়ানা। কাহিনী কি? মেঘালয় এই সময় হসপিটালে না থেকে রেস্টুরেন্টে কি করছে? সাথে আবার মেয়েও আছে। ঠোঁট কামড়ে ধরে তিয়ানা। কাহিনী গড়বড় লাগছে তার। বাইকে বসেই উকি ঝুঁকি মেরে মেয়েটার চেহারা দেখার চেষ্টা করে সে। সন্দেহ নিয়ে বাইক পার্ক করে মেঘালয়ের পিছু নেয় সে। মেঘালয়ের পিছনের টেবিলে বসে তিয়ানা। মেয়েটাকে স্পষ্ট দেখা গেলেও মেঘালয়কে দেখা যায় না। মেঘালয়ও তাকে দেখবে না। মেয়েটাকে চেনা লাগছে না তিয়ানার, কখনো দেখেও নি সে। আচ্ছা, এটা আবার সেই মেয়েটা না তো, মেঘালয়ের গার্লফ্রেন্ড? বুকের মোচড় দেয় তিয়ানার। তাহলে কি মেঘালয় তাকে সত্যিই বলেছিল মেঘালয়ের গার্লফ্রেন্ড আছে, যার নাম আদরিনী? ভাবতেই তিয়ানার বুকে যন্ত্রণা শুরু হয়। অচেনা ভয়ে বুক ধুকপুক করছে তার। মেঘালয়কে পেয়েও কি সে হারিয়ে ফেলেছে? পেছন থেকে উকি দেয় তিয়ানা। মেঘালয় মেয়েটির হাত ধরেছে। বুকের ভিতর ঝাঝা করে ওঠে তিয়ানার। চোখ জ্বালা করছে। এই বুঝি জল গড়িয়ে পড়বে। উঠে দাঁড়ায় তিয়ানা। দ্বিতীয়বার পিছনে না তাকিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় সে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দ্রুত হেঁটে বাইকের কাছে যায় সে। বড় বড় শ্বাস ফেলে হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরে সাদিদ। ফ্রেশ হয়ে দেখে তুলিকা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তুলিকার পাশে এসে দাঁড়ায় সাদিদ। গলা খাকারি দিয়ে বলল, তোমার সাথে কথা ছিল? সাদিদের দিকে না তাকিয়ে ভাবনাসীনভাবে বলল তুলিকা, বলো। আই এম সরি। তাচ্ছিল্য হাসে তুলিকা। পূর্ণ দৃষ্টিতে সাদিদকে দেখে সে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, সরি কেন? তোমার ফ্যামিলি, আই মিন তোমার বাবা, তুলে আমার বলা উচিত হয়নি তুলি। ভুল কিছু বলনি। তুলিকার নির্বাক রূপ পছন্দ হয় না সাদিদের। রাগ উঠে যায় তার। রেগে গিয়ে থমকে বলল, আমি সরি বললাম তো তুলি। হাসে তুলিকা। হেসে বলল, অযথা রেখে যাচ্ছ স্বাদ। তুলিকার থেকে দৃষ্টি সরিয়ে ফেলে সাদিদ। নিজেকে শান্ত করে সে। তুলিকার হাত ধরে শান্ত স্বরে বলল, আমাদের গল্পটা অন্যরকম হতে পারতো তুলি। থমকায় তুলিকা। ঠোঁট কেঁপে ওঠে তার। শীতল দৃষ্টিতে সাদিদের পানে চায় সে। সাদিদ তাকেই দেখছিল। দুজনের দৃষ্টি মিলন হয়। ভাবে তুলিকা, হ্যাঁ, তাদের গল্প অন্যরকম হতে পারত, কিন্তু সে সব শেষ করে দিয়েছে। নিজেকে ধরে রাখতে পারে না তুলিকা। সাদিদকে জাপটে জড়িয়ে ধরে চোখের জল ছিঁড়ে দেয়। খুব খুব কান্না পাচ্ছে তার। সাদিদও তার প্রিয়তমাকে নিজে থেকে দূরে সরায় না, নিজের সাথে জড়িয়ে ধরে রাখে তাকে। কবরের পাশে আসন পেতে বসে আছে তিয়ানা। হাতে কিছু গোলাপ ফুল। অতি যত্নে কবরের উপরে আগাছাগুলো তুলে সেখানে ফুলগুলো রাখে সে। মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে তার। আবেগ নিয়ে কবরে হাত বুলায় সে। খানিক বাদে কবর কেঁদে দিয়ে কবরে জড়িয়ে ধরে সে। ফুপাতে ফুপাতে বলে উঠল সে, আই হেট ইউ মা, আই হেট ইউ। দেখো, বহু বছর আগে তুমি যে অন্যায় করেছিলে, আজ ঠিক সেটা আমার সাথে ঘটছে। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। দেখো, প্রমাণ পাচ্ছ তো তুমি? দেখো, আজ আমি তোমারই মতো মেঘের জীবনে থার্ড পার্সন। মেঘ অন্য কাউকে ভালোবাসে মা, আমাকে ভালোবাসে না। হয়তো আমি তোমার মেয়ে, তাই আমি তোমার মেয়ে বলে হয়তো ও আমাকে সহ্য করতে পারে না, কিন্তু ভাইয়াও তো তোমার সন্তান মা। তাহলে ভাইয়া কেন ওর বেস্ট ফ্রেন্ড বলো? আমি কেন সত্যিটা জানলাম বলো? কেন জানলাম আমি তোমার মেয়ে, আমি আম্মুর মেয়ে নই? আমি মানতে পারছি না। এই যে আমি তোমার কাছে আসি, তোমাকে ছুঁই, কথা বলি, তোমার মধ্যে মা মা অনুভূতি পাই না, বরং আমি আম্মুর শরীর থেকে মা মা গন্ধটা পাই। মনে হয় আমি আমার নিজের মাকেই জড়িয়ে আছি। আমি কেন আম্মুর মেয়ে হলাম না? আমি আম্মুর মেয়ে হলে কি মেঘ আমাকে ভালোবাসতো? দেখো, কাল আমাদের বিয়ে হয়েছে, আর আজ এই মেঘ ওর প্রেমিকাকে নিয়ে ঘুরছে। একজন স্ত্রী হয়ে কি করে মানবো সেটা? চোখের জল মুছে উঠে দাঁড়ায় তিয়ানা। কবর স্থান থেকে বেরিয়ে যায় সে। পিছু ফিরে কবরের দিকে তাকিয়ে বলল, আই হেট ইউ মা। তোমার সন্তান হয়ে আমি খুবই লজ্জিত। সেদিন তোমার বদলে আমার মৃত্যু হলে হয়তো খুব ভালো হতো। বেশ রাত করে বাড়ি ফিরে মেঘালয়। তিয়ানার ঘরে এসে দেখে তিয়ানা পড়ছে। ভুরুকুটি করে মেঘালয় ব্যঙ্গ করে বলল, তুইও পড়িস? মেঘালয়ের কণ্ঠস্বর কানে যাওয়া মাত্রই বিরক্ত নিয়ে তার দিকে তাকায় তিয়ানা। সেই সাথে বিরক্তি নিয়ে বলল, মানে আমি কি পড়ি না? হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে টাই খুলতে খুলতে বলল মেঘালয়,
হ্যাঁ, তা তো রেজাল্টই বলে দেয়। তিয়ানা কিছুটা মেজাজ নিয়ে বলল। ইহা রেজাল্টের বোঝায়, তাই আমি ঢাবির স্টুডেন্ট। আসছে আমার ঢাবির স্টুডেন্ট, নিজ গ্রুপ থেকে তো পারিসনি চান্স পেতে বিভাগ পরিবর্তন করতে হয়েছে। পেয়েছি তো, সেই অনেক আমার জন্য। আমার আপনার মতো ব্রিলিয়ান্ট হওয়ার দরকার নেই। বাই দ্য ওয়ে, আপনি আমার ঘরে কি করছেন? মেঘালয় শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে হাই তুলে বলল। বউয়ের ঘরই তো এখন আমার ঘর। তিয়ানা চেয়ার থেকে উঠে তেড়ে মেঘালয়ের কাছে গিয়ে হাত উঁচিয়ে বলল। কে বউ? কার বউ? আমি কারো বউ না। আপনাকে আমাদের বাড়িতেই বা কে আসতে বলেছে? নিজের বাড়িতে যান। মেঘালয় তিয়ানার হাত ধরে টেনে বিছানায় ফেলে তার উপর উঠে কানের কাছে মুখ নিয়ে বলল। তোর বাপ বলেছে বিয়ের পর নাকি জামাইকে 3 দিন শ্বশুর ঘরে থাকতে হয়। আর কে কার বউ সেটা এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। বলেই তিয়ানার কানে ঠোঁট ছোঁয় মেঘালয়। মেঘালয়ের হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে যায় তিয়ানা। সে সাথে তার স্পর্শে কেঁপে ওঠে তিয়ানা। মেঘালয়কে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বলে। আপনি দিন দিন খুব নির্লজ্জ হয়ে যাচ্ছেন মেঘ ভাইয়া। আমি বোন হই আপনার। বাঁকা হাসে মেঘ। আচমকা তিয়ানার ঘাড়ে কামড়ে দিয়ে বলল। বোন এখন বউ হয়ে গেছে। মেঘালয়ের এখনো কাণ্ডে তিয়ানার সারা শরীর শিউরে ওঠে। অতি কষ্টে ঢোক গিলে বলল। কি করছেন মেঘ ভাইয়া? মেঘালয় তিয়ানার গালে চুম্বন করে বলল। বউয়ের সাথে রোম্যান্স? তিয়ানা অসহায় কণ্ঠে বলল। আমি কিন্তু মরে যাব। হাসে মেঘালয়, হেসে বলল। আচ্ছা, মেরেই ফেলছি আমি। তিয়ানা কাঁদো কাঁদো মুখ নিয়ে মেঘালয়কে দেখতে থাকে। তিয়ানার প্রতিক্রিয়া দেখে হো হো করে হেসে দেয় মেঘালয়। তিয়ানা কিছু বুঝতে না পেরে আহম্বক হয়ে ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকে। মেঘালয় হাসি থামায়। তিয়ানা নাক টেনে বলল। তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তিনু। মেঘালয়ের কথার উপরে মুখ ফুটে কিছু না বলতে পারলেও মনে মনে বলল তিয়ানা। খান না। না করেছে কে? খেয়ে ফেলুন তো তাড়াতাড়ি। তারপর আমিও দেখব কি করে আমাকে ছেড়ে আপনার ওই প্রেমিকা শয়তানির কাছে যান। মেঘালয় দুষ্টু হেসে তিয়ানার ঠোঁটের কাছে এগিয়ে যায়। তিয়ানা চোখ বন্ধ করে ফেলে। মেঘালয় দুষ্টু চোখে তিয়ানার বন্ধ চোখের দিকে চেয়ে বলল। জানিস তিনু, তুই জন্মানোর পর যেদিন একদিনের তোকে প্রথম কোলে নিয়েছিলাম, কোলে নেওয়া মাত্র তুই আমার কোলে পটি করে দিয়েছিস। তিয়ানা হতবাক হয়ে চোখ খুলে ফেলে। মেঘালয় এমন একটা মুহূর্তে এসব মানে লোকটা তাকে চোখ কটমট করে মেঘালয়কে দেখে তিয়ানা। হাসে মেঘালয়, তার ঠোঁট তিয়ানার ঠোঁট ছুঁই ছুঁই। কাল বিলম্ব না করে তিয়ানার ঠোঁটে টুস করে চুমো খেয়ে ফেলে সে। মেঘালয়ের এখনও কাণ্ডে হতবুদ্ধি হয়ে যায় তিয়ানা। ঠোঁট ছেড়ে তিয়ানাকে নাকে কামড় দিয়ে পড়ল। ভাবতে পারছিস বিষয়টা তিনু? তুই হিসু টিসু না পুরো পটিতে চলে গিয়েছিলি। আজ সেই তিনু রানী নাকি আমার বউ, তার সাথে নাকি আমি এখন রোম্যান্স করছি। হায় কপাল! ভাবতে পারছিস বিষয়টা তিনু? তুই হিসু টিসু না পুরো পটিতে চলে গিয়েছিলি। আজ সেই তিনু রানী নাকি আমার বউ, তার সাথে নাকি আমি এখন রোম্যান্স করছি। হায় কপাল! কটমট করে তাকায় তিয়ানা। ফুঁসে ওঠে সে। মেঘালয়কে ঠেলে নিজের থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসে সে। তিয়ানাকে রাগে ফোঁসফোঁস করতে দেখে হো হো করে হেসে দেয় মেঘালয়। তাতে তিয়ানা আরও রেগে যায়। রেগে গিয়ে মেঘালয়ের পিঠে মারতে থাকে। মেঘালয় হেসে তিয়ানার হাত আঁকড়ে ধরে। তিয়ানা দমে না গিয়ে মেঘালয়ের নাকে কামড় দেয়। মেঘালয় ব্যথায় উফ করে ওঠে। তিয়ানা সেদিকে পাত্তা না দিয়ে মেঘালয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে গাল ফুলিয়ে বসে থাকে। মেঘালয় নাকে হাত বুলিয়ে বলল। রাক্ষসী একটা। আহ, আমার নাক তোর মতো রাক্ষসী বউ কারো কপালে জোটেনি হয়তো। আমি এক পিস যার ভাগ্যে এমন রাক্ষসী জুটেছে। মেঘালয়ের কথাকে পাত্তা না দিয়ে সিরিয়াস কণ্ঠে বলে উঠল তিয়ানা। আপনার কি সত্যি প্রেমিকা আছে? নাক থেকে হাত সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তিয়ানার দিকে তাকায় মেঘালয়। কিছু একটা ভেবে সিরিয়াসভাবে বলল। হ্যাঁ। থমকায় তিয়ানা। বিস্মিত চোখে মেঘালয়কে দেখে সে, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। মেঘালয় তিয়ানার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। নিজ মনে বলল সে। আই এম সরি তিনু, তোকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু এটা দরকার। যেদিন সত্যিটা সামনে আসবে সেদিন পৃথিবীর সব থেকে সুখী মানুষ হবি তোরা তিনজন, তুই এবং তারাও। হ্যাঁ, শুধু তোরা তিনজন না, আরও একজন আছে। ভেবে হালকা হাসে মেঘালয়।
সে শুধু চাচ্ছে এসবে তিয়ানা অতিষ্ঠ হয়ে যাবে, আর সেটা যেদিন সাদিতের কানে যাবে ঠিক তখন সেটা সিক্রেট। হেসে পাশে থাকা কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে মেঘালয়। অবন্তীর বাড়ির সামনে গিয়ে ঘুরঘুর করছে তিলাত। কখনো ফুটপাতে বসে নখ খুঁড়ছে বা উঠের রাস্তার এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে। মাথায় কিছু ফেলছে না তিলাতের, তার মন শুধু একটা কথাই বলছে, তোর অবন্তীকেই চাই তিলাত। ইউ ফেল ইন লাভ উইথ হিম। খানিকক্ষণ পায়চারি করে অবন্তীর ফ্ল্যাটের দিকে তাকিয়ে উকিঝুঁকি মারে সে, তবে অবন্তীর দেখা নেই। রেগে পা দিয়ে রাস্তায় বাড়ি মারে তিলাত, কিন্তু ব্যথাটা সেই পায়। পা ধরে ফুটপাতে বসে পড়ে। এখন নিজের উপর নিজেরই রাগ হচ্ছে তিলাতের। এর চেয়ে আগেই তো ভালো লাগতো, একসাথে কয়েকটা প্রেম, টাইম পাস, জীবন বিন্দাস ছিল। এখন বুড়ো বয়সে প্রেমে পড়ে বাচ্চা বাচ্চা ছেলেদের মতো থাকো দাঁড়িয়ে। ভাঙ্গা স্বরে গান ধরে তিলাত। অন্তি, তুই অপরাধী রে। তোর ইনোসেন্ট চেহারা দেখিয়ে তোর প্রেমে ফেললি রে। এখন কই লুকাইলি রে? তুই অপরাধী রে। নিজের কাকের মতো কাকা করা কণ্ঠের উপর বিরক্ত হয় তিলাত। গান বাদ দিয়ে মেঘালয়কে ফোন দেয় সে। ফোন ধরে গাইল দেয়া শুরু করে মেঘালয়। শালার ঘরে শালা, আমার ঘুমের উপর তোদের গোষ্ঠীর এত কিসের শত্রুতা? মেঘালয়ের গালিতে বিরক্ত হয় তিলাত, যাকে বলে চরম বিরক্ত। কিন্তু মেঘালয়কে তার এখন দরকার, তাই তাকে না চটানোই ভালো। তাই নিজের চরম বিরক্তিকে দমন করে মিষ্টি কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, আমি জানি আমি তোর শালা। আমি বারবার বলতে হবে না, কাল থেকে শুনতে শুনতে কান পচে গেল আমার। তিলাতের মিষ্টি বুড়িতে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে উঠল মেঘালয়, কি চাই? আই অ্যাম ইন লাভ। বিস্ময়ে চিল্লিয়ে ওঠে বলে মেঘালয়। হোয়াট, ইউ ফেল ইন লাভ? দুঃখী কণ্ঠে উত্তর দেয় তিলাত। ইহা, আই অ্যাম ইন লাভ। ফটাফট বলে উঠল মেঘালয়। আই ডোন্ট বিলিভ দিস। আমি সত্যি বলছি মেঘ। মেঘালয় আহাম্বক হয়ে প্রশ্ন করে, মেয়েটাকে? অবন্তী। মেঘালয় দ্বিগুণ চিল্লিয়ে বলল, হোয়াট, শেষ অব্দি বোনের বান্ধবী প্রেমে পড়লি ছাগল? তাকে ছাগল বলাটা পছন্দ হয় না তিলাতে, তাই ফুঁসে উঠে বলল, তাহলে তুইও ছাগল আমার মতো। তুইও তো বন্ধুর বোনের প্রেমে পড়েছিস। তার বেলায় ছাদের রেলিংয়ে দুই হাত ভর দিয়ে বসে আছে তিয়ানা। হঠাৎ করে তার জীবনটা উল্টা পাল্টা হয়ে গেল। ভালোই তো ছিল তার নিজের জগৎ, সেখানে কেন সে নিজের জীবনের সত্যিটা জানতে পারলো? তার আম্মু তার নিজের আম্মু না, এটা কি করে মানবে সে? যাবে ছোট্টবেলা আম্মু জেনে এসেছে সে নাকি তার মাই না, আর যিনি মা সে কবরে শুয়ে আছেন অন্যের জীবন ধ্বংস করে, আর যাকে ভালোবাসলো সে নাকি অন্য কাউকে ভালোবাসে। হু হু করে উঠে কেঁদে দেয় তিয়ানা। কিছু ভালো লাগছে না তার, কোথায় একটা চলে যেতে ইচ্ছে করছে। পাশে কারো উপস্থিতির টের পেয়ে চোখের জল মুছে তিয়ানা পেছন ফিরে তুলিকাকে দেখে মলিন হেসে বলল, কিছু বলবে আম্মু? মেয়ের দিকে ভালো করে তাকায় তুলিকা। মেয়েটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, খায় না ঠিক মতো, কেমন একটা শুকিয়ে ফেলেছে নিজেকে। যে মেয়েটা বাড়ি মাতিয়ে রাখে সে এখন প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলছে না। মেয়ের এক গালে হাত রেখে বলে, কি হয়েছে বলো তো? কি হবে? কিছু না। সন্দেহ নিয়ে বলে তুলিকা। কিছু একটা হয়েছে, না হলে আমার মেয়ে এইভাবে চুপ থাকতে পারে না। মায়ের চোখে চোখ রেখে মলিন হেসে বলল তিয়ানা। তোমার মেয়ে? হঠাৎ তিয়ানার এমন কথা বুকে ধক করে ওঠে তুলিকার। নিজের মনের ওঠা ঝড়কে দমিয়ে অনেকটা আত্মবিশ্বাসের সাথে হেসে ওঠে। হ্যাঁ, আমার মেয়ে। এখন বলো তো কি হয়েছে? এমন চুপচাপ কেন তুই? মেঘ একা ঘরে, ও কি ভাবছে বলতো? মায়ের কথা কিছুটা রাগ নিয়ে বলে তিয়ানা। তোমার মেয়ে কি কখনো এই বাড়িতে একা থাকেনি আম্মু? কিন্তু তখনের থাকা আর এখনের থাকা এক নয়। এখন সে এই বাড়ির নতুন জামাই, তোর বর হয়। আমার বর হতে বলেনি আম্মু। ধমকে ওঠে তুলিকা। তিনু, এসব কোন ধরনের কথা? আগে যে সম্পর্কই থাকুক না কেন, এখন মেঘ তোমার স্বামী।
তাই তাকে তার যোগ্য সম্মান দিয়ে কথা বলবে। রাগ নিয়ে বলে ওঠে তিয়ানা। তাকে স্বামী হতে কেউ বলেনি আম্মু। তোমরা আমাকে বিয়েতে জোর করেছো, এমনকি মেঘ ভাইয়াকেও তোমরা জোর করেছো। তিয়ানার শেষের কথাটা শোনা মাত্রই ভুরু কুঁচকে ফেলে তুলিকা, বলল। মানে? কথা ঘুরায় তিয়ানা, আমতামতা করে বলল। কিছু না। একটু থেমে বলল। এটা সত্যি আম্মু, তুমি আমার চেয়ে মেঘ ভাইকে বেশি ভালোবাসো। হাসে তুলিকা, হেসে তিয়ানার দু গালে হাত রেখে বলল। প্রথমত নিজের স্বামীকে ভাই বলতে নেই, জানি অভ্যেস, কিন্তু অভ্যেস তো বদলাতে হবে। থেমে তিয়ানার কপালে ঠোঁট ছুঁয়ে বলল। তুই তো আমার নারী ছেঁড়া ধন, তোর থেকে আর কাউকে ভালোবাসতে পারি? মায়ের চোখের দিকে তাকিয়ে বলল তিয়ানা। সত্যিই কি তাই? নারী ছেঁড়া ধন? থমকায় তুলিকা, সেই সাথে অবাক চোখে তিয়ানাকে দেখে। তিয়ানার ঠোঁটের কোণে অদ্ভুত এক যন্ত্রণাময় হাসির রেখা। অজানা ভয়ে বুক কেঁপে ওঠে তুলিকার। তিয়ানার গাল থেকে হাত সরিয়ে নেয় সে। তুলিকার হাতের দিকে একবার তাকিয়ে তাকে পাশ কাটিয়ে ছাদ থেকে চলে যায় তিয়ানা। তবে থমকে দাঁড়িয়ে থাকে তুলিকা। মেয়ের বলা শেষ কথার মানে খোঁজার চেষ্টা করে তার।